যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা, বিচার কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ধোঁয়াশা একেবারে রাখবো না, বাস্তবের মাটিতে পা দিলে সেদিন এই খবর পড়তে গিয়ে বলতে গিয়ে আমরাও শিউরে উঠেছিলাম, ভেবেছিলাম এরপর কি। 26,000 চাকরিহারা। 2016 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট এই প্যানেল বাতিল করার রায় দেয়। মামলা যায় সুপ্রিম কোর্টে। 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখে 2016 সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। এই রায়ের ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট এসএসসিকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়, যাতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা যায়। 24 জুলাই 2025 এসএসসি পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করে। এসএসসি জানায় আগামী 7 সেপ্টেম্বর ও 14 সেপ্টেম্বর এসএসসি নিয়োগের পরীক্ষা হবে। 7 তারিখ নবম দশম ও 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা নেওয়ার কথা জানায় এসএসসি। সেই শিক্ষক যোগ্য অযোগ্য নানান কথা চলে আসছে। যারা এই আন্দোলন করছেন, যারা নিজেদের দাবি জানাচ্ছেন, হকের কথা বলছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে তারাই রয়েছেন, সেই আন্দোলনকারীরা এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মেহবুব মন্ডল, সঙ্গে রয়েছেন শাহানা নাজরিন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। চলে আসবো আলোচনায়। আমরা জানি যে রাস্তায়, পথে, আন্দোলনে বারবার করে আমরা দেখছি যে তাদের সেই দাবি, অর্থাৎ চাকরি চাই, চাকরি ফেরত চাই। শাহানি, কোথায় এই মুহূর্তে আটকে রয়েছে, জট কোথায়? আমরা এখন আপাতত আটকে আছি সুপ্রিম কোর্টের রায়ের ওপরে। সুপ্রিম কোর্টের এমন একটা রায় হলো যে আমাদের বিচারটা কোথায় হলো, আমরা ভীষণভাবে ধোঁয়াশার মধ্যে আছি যে বিচারটা আমরা পেলাম কোথায়। আমাদের হাইকোর্টে তো বিচার হয়নি। 22 এপ্রিল 2024 আমাদের গোটা প্যানেলটা ক্যান্সেল করা হয়েছিল, যেটা সম্পর্কে আমরা টোটালি জানতাম না যে এরকম একটা রায় আসতে চলেছে। তারপরে সেটা নিয়ে যখন আমরা সুপ্রিম কোর্টে গেলাম, আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই ন্যায় এখান থেকে আমরা পাবো, কারণ ওটাই আমাদের সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ ন্যায়ালয়। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে আসল খেলাটা তো ওখান থেকেও হচ্ছে। শাহানি যে প্রসঙ্গ শুরু করলো আর কি, শুরুতেই আদালতের প্রসঙ্গ বা বিচারের প্রসঙ্গে যে কথা বলেছে, আমরা জানি যে এই জায়গাটা নিশ্চয়ই বিচারের প্রার্থনা প্রত্যেক মানুষ করবে, কিন্তু যে বক্তব্য আপনি রাখলেন সেই জায়গাটা মাথায় রাখতে হবে যে বিচারালয় বা বিচারপতি সম্পর্কে যে বক্তব্য, আদালত অবমাননার বিষয় যাতে না আসে, অন্তত আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সার্বিকভাবে ভারতীয় সংবিধান অনুযায়ী সেদিকে একটু খেয়াল রাখা অনুরোধ করব। মেহবুব, কোথায় সমস্যা, কোথায় আটকে রয়েছে বলে মনে হয়? মূল সমস্যা অবশ্যই বিচার বিভাগে এবং সুপ্রিম কোর্টেই আটকে আছে। কারণ আপনি বলেছেন যে আদালত অবমাননা ইত্যাদি ইত্যাদি, সেই দায়টা আমি প্রথমেই নিজের ঘাড়ে নিচ্ছি। মানুষের শেষতম আশ্রয় হয়ে ওঠে বিচারালয়। আমাদের প্যানেলে, আমাদের এই যে প্যানেল, সেই প্যানেলের উপরে একটা ইনভেস্টিগেশন হয়। কারা করলো? সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কারা চেয়েছিল? অপোনেন্ট লয়াররা চেয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম। কার কাছে চেয়েছিল? সেই সময়কার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চেয়েছিল। কারণ স্কুল সার্ভিস কমিশন একটা করাপ্টেড অথরিটি, সে দুর্নীতি করেছে, তার কাছ থেকে দুর্নীতি ধরা পড়েছে, তাই তাকে বিশ্বাস করা যায় না, এর সার্বিক তদন্ত হওয়া উচিত। সিবিআই ইনভেস্টিগেশন করলো, সিবিআই রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পর কারা অবৈধভাবে চাকরি পেয়েছে, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তার লিস্ট সাবমিট করলো এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোর্টের নির্দেশে সেটা পাবলিশও হলো। একদম দিনের আলোর মতো স্পষ্ট হলো কারা অবৈধভাবে চাকরি পেয়েছে এবং এটা কারা চেয়েছিল। ফিরদৌস শামীম বা বিকাশ রঞ্জন বাবুরা চেয়েছিলেন। তারপরে সেই কেস গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে এত বড় একটা এজেন্সি, তদন্তকারী এজেন্সি, সেন্ট্রাল মানে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তার রিপোর্টটা ওখানে পেশ করা হলো। সেখানে আমরাও বললাম, আমরা তো হলফনামা দিতে রাজি হলাম যে যদি আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন থাকে আমরা এফিডেভিট দিচ্ছি, আমরা আন্ডারটেকিং দিচ্ছি, তাহলে আমাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে মামলা রুজু করা হোক। আমরা তো ডাইরেক্ট বলেছিলাম সুপ্রিম কোর্টকেও। এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম দীর্ঘ একটা আলোচনার পর মূল টপিক আদালতে ছিল কিভাবে পৃথকীকরণ সম্ভব, সেটার উপরে সুন্দর আলোচনা হলো। আলোচনার পরে আমরা জানি যে সেগ্রিগেশন হয়ে গেছে। সুপ্রিম কোর্টে যে বিষয়টা আলোচনাই করতে দেওয়া হলো না, এবং কোনটা
না পরীক্ষা ব্যবস্থা ভুল, পরীক্ষা পদ্ধতি কারা আলোচনা করতে দিল না? স্বয়ং চিফ জাস্টিস নিচে আলোচনা করতে দেয়নি। যখন বলা হয়েছে সিস্টেমেটিক ফ্রড, উনি নিজে বলেছে না 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 এই কথা তোমরা আলোচনা করতে পারো না, তোমরা বলো এটা সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব নয়। যখন অপোনেন্ট লয়ার বিকাশ বাবুরা বলেছেন যে পরীক্ষার কথা, উনি নিজে বলেছেন না না পরীক্ষা তো অনেক জটিল পদ্ধতি, এটা সম্ভব না এত বছর পরে, উনি নিজেই বলেছেন। তারপর আমরা একদম নিশ্চিন্তে ছিলাম। আমরা এখানে দেখলাম অন্য চিত্র। যেদিন আমাদের কাছে জাজমেন্টটা এলো, আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সেখানে সেগ্রিগেশনটা স্পষ্ট করা হয়েছে। যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে বলা হলো 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আর আমাদেরকে বলা হলো আমরা আনটেন্টেড, এই শব্দটা বললো না, বললো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, মানে চূড়ান্তভাবে আমি বিশেষভাবে এদেরকে টেন্টেড ঘোষণা করতে পারলাম না। তার মানে কি, আদালতের কাছে দুটো জায়গা আছে। আমাদের উপর ডাউট করা হলো, সন্দেহ করা হলো যে এদের ভিতরেও কেউ অবৈধভাবে থাকলেও থাকতে পারে, এটা বলে আমাদেরকে সাইড করলো, আমাদের চাকরি খেলো। কিন্তু আবার আমরা দেখলাম আমাদের মধ্যেই, অর্থাৎ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা, তাদেরকে বলা হলো তোমরা নতুন করে পরীক্ষা দাও, পরীক্ষার সুযোগ দিল। আর আমাদের মধ্যেই একটা অংশ যারা আমরা পুরনো চাকরি থেকে এসেছিলাম, তাদেরকে বলা হলো তোমরা পুরনো চাকরিতে ফেরত যাও পুরো বেনিফিট সহ। মানে তার মানে কোর্ট কি করলো, সেগ্রিগেশন করলো এবং বৈধভাবে নিযুক্তদের ডাইরেক্টলি বৈধ না বলে একটা অংশকে বৈধতার সিলমোহর দিল, আর আমাদেরই ভিতরে আর একটা অংশকে বলল যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এবং তোমাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে। ঠিক এই প্রসঙ্গগুলো আসবো। আমি খালি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, দুজনকেই মনে করিয়ে দিচ্ছি, যদি ও বলেছে এ দায় তার, তাও যে জায়গা থেকে আমাদের স্পষ্ট এবং পরিষ্কার থাকতেই হবে, বিচার প্রক্রিয়া চলছে, বিচারাধীন বিষয়, সে প্রসঙ্গে আমাদের কোনো মতামত থাকতে পারে না। কিন্তু যেহেতু বিচার প্রার্থীরা এই মুহূর্তে সেই বক্তব্য রাখছেন, এই দায় এবং দায়িত্ব তাদের। আবারও অনুরোধ করব এই প্রসঙ্গ থেকে বিরত থাকার জন্য। সমস্যা কোথায়, তার সমাধানই বা কোথায়, সেই জায়গা আমরা খোঁজার চেষ্টা করব।